তাহলে ট্রানজিস্টরের এর আগের যে ভিডিওটা সেটাই আমরা তার ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্বন্ধে আইডিয়া গেইন করেছিলাম। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সরা ফাঁকার সময় দেখেছিলাম তিনটে রিজিয়নে ভাগ করা যায় সেটাকে, একটা কাট অফ, একটা অ্যাক্টিভ, একটা স্যাচুরেশন। কাট অফ রিজিয়নে কি দেখেছিলাম না ট্রানজিস্টরটা সুইচ অফ মোডে থাকে, তারপর অ্যাক্টিভ স্যাচুরেশনে সেটা সুইচ অন হয়। তো যাই হোক, এই সমস্ত জিনিসপত্রগুলো বেসিক আইডিয়া ছিল, সেগুলো কাজে লাগে। এবার আমরা যেটা দেখবো সেটা ট্রানজিস্টর ইলেকট্রনিক ডিভাইসগুলোতে কীরকমভাবে অ্যাপ্লাই করা হয় বা কী কাজে সেগুলোকে লাগানো হয়। তো সেই নিয়ে দুটো ভিডিও আমি বানাবো। আজকে আমাদের প্রথম ভিডিও। আজকে আলোচনার বিষয়বস্তু অ্যাপ্লিকেশন নাম্বার 1 অ্যাজ এ সুইচ। ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করাবো। কিভাবে সেটা হবে সেটা জানার জন্য ভিডিওটা দেখি এবার চলো। তাহলে প্রথমেই আমি কি করলাম, একটা এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটার মোডে সার্কিট ডায়াগ্রাম এখানে দেখিয়ে দিলাম, বোর্ডে যেটা এঁকে দেখানো আছে। সেখানে ইনপুটে এখানে একটা ভিভিভি ব্যাটারি লাগানো, আউটপুটে ভিসিসি, এগুলো সমস্ত তোমরা অলরেডি জানো। তো সেই সব প্রিলিমিনারি জিনিসগুলো আর আইডিয়া না করে ডিরেক্টলি আমি চলে যাচ্ছি সুইচ হিসেবে কাজ করাবো। বলতে কি বলতে চাইছি আমি, মানে ট্রানজিস্টরের ইনপুটে আমি ভোল্টেজ না দিয়ে আউটপুট পাবো কিনা, বা ইনপুটে ভোল্টেজ দিলেও আউটপুট পাবো কিনা, পেলেও কীরকম পাবো, তার ভ্যারিয়েশন কীরকম হবে, ইনপুট বাড়ালে আউটপুট ভোল্টেজের কী চেঞ্জ হবে। বেসিক্যালি ইনপুট ভোল্টেজের সঙ্গে আউটপুট ভোল্টেজের আমরা রেগুলেশনটা দেখবো এখানে, সোজা কথা হলো সেইটা। তো তাতে সেটা সুইচ অন হচ্ছে কি সুইচ অফ হচ্ছে ইভেনচুয়ালি আমরা নিজেরাই বুঝে যাব। সেটা দেখার জন্য তার মানে আমাকে কি করতে হবে, ইনপুটে এখানে ভোল্টেজ দেখার জন্য একটা ভোল্টমিটার লাগাতে হবে। ইনপুট মানে কি, একদম এখানে ঢোকার মুখে যেটা দরজা, সেইখানে যদি আমি একটা ভোল্টমিটার লাগাই, এইখানে ধরো একটা ভোল্টমিটার আমি লাগিয়ে দিলাম, সেটা আমাকে ইনপুট ভোল্টেজ মেপে দেবে। তাহলে ইনপুট ভোল্টেজ মাপছে মানে সেটাকে আমি ভিআই বলে লিখছি ঠিকই, সেটা অ্যাকচুয়ালি কাকে মাপছে তাহলে দেখো তো ছবি থেকে। ভিআইটা অ্যাকচুয়ালি মাপছে কিন্তু ভিবিবি কে, তাই না? এই দুটো টার্মিনালে লাগানো তো ভিবিবি। তো ভিবিবি কে ইনপুট হিসেবে যে আমি মাপছি সেটা আদৌ কি ঠিক মাপছি, মাপা কি উচিত হচ্ছে, এটা বোঝার জন্য আমি পুরোনো ব্লক ডায়াগ্রামটা আরেকবার একটু দেখি। এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে মাথার যে ব্যাটারিটা মানে ভিবিবি, তাকে যতক্ষণ না অবধি আমি লাগালাম তার আগে অবধি কিন্তু আমি এখানে আউটপুট কারেন্ট পাইনি। তার মানে ট্রানজিস্টরটাকে সুইচ অন করার জন্য অ্যাকচুয়ালি কিন্তু এই যে ভিবিবি ব্যাটারিটা সেটাই দায়ী। তার মানে ইনপুট হিসাবে কাউকে যদি ধরতেই হয় এই ভিবিবিকেই ধরা উচিত, ঠিক কি না? সেই কারণেই আমি এখানে দেখো ইনপুটে যে ভোল্টমিটারটা লাগালাম সেটা ভিবিবিকে মাপছে, আমার কোনো অসুবিধাই নেই, এটাকে আমি বক্স করে রেখে দিচ্ছি। তো এখন আসে দেখ আউটপুট হিসাবে তাহলে কাকে ধরবো। আমি এখানে তোমাদেরকে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে ইনপুটে যদি আমি ভোল্টেজকে রেগুলেট করাই তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজকে কোনো রকমভাবে নাড়াঘাটা করা যাবে না। তাহলে আমি ভি ইনপুট মানে ভিবিবিকে রেগুলেট করানোর সময় আমাকে চেষ্টা করতে হবে ভিসিসি যেন ফিক্স থাকে। তারপর আবার এখানে আবার বলছি যে সুইচ হিসেবে কাজ করছে কিভাবে দেখার জন্য ইনপুটের সঙ্গে আউটপুটের ভ্যারিয়েশন দেখতে হবে। তাহলে আউটপুট ভিসিসিকে যদি ফিক্সই করে দিলাম তাহলে ভ্যারিয়েশন আবার হবে কি করে। তার মানে নিশ্চয়ই আমরা আউটপুট হিসাবে ভিসিসিকে ধরবো না, তার বদলে কাকে ধরবো, আউটপুট ভোল্টেজ হিসেবে আমরা ধরবো ভিসিই কে। ঠিক আছে, তাহলে ইনপুটে তো না হলে আমি একটা ভোল্টমিটার ডিরেক্টলি এরকম লাগিয়ে দিয়েছিলাম, আউটপুটেও তার মানে লাগাতে হবে, কিন্তু এমনভাবে লাগাতে হবে যাতে আউটপুট ভোল্টমিটারটা কাকে মাপে, ভিসিই কে মাপে। আউটপুট হিসাবে আমরা তাকেই ধরছি। তো সেটা যদি আমি এখানে আউটপুটের এই দুটো টার্মিনালে লাগিয়ে দিই, মানে একদম বেরোনোর দরজার এখানে যদি একটা ভোল্টমিটার লাগাই, সে কি আমার ভিসিই কে মাপবে? ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি ভোল্টমিটারটা লাগিয়ে দিই, সে অ্যাকচুয়ালি তাহলে কাকে মেপে দেবে, সে কিন্তু ভিসিসি কে মেপে দেবে। সেটা তো আমি চাই না, কারণ ভিসিসি তো সবসময় ফিক্স, রেগুলেশন হবেই না তার। তাহলে ভোল্টমিটার লাগাতে হলে আমাকে লাগাতে হবে এই টার্মিনালের সঙ্গে আরেকটা টার্মিনালকে নিয়ে গিয়ে লাগাতে হবে কোথায়, এইখানে লাগাতে হবে, যাতে করে আমি একদম এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ পাই, ঠিক না? তো সেটা লাগাবো, কিন্তু ছবিটা এরকমভাবে আঁকলে খুব একটা ভালো দেখতে লাগবে না। এই যে মাঝখানে আরসি রেজিস্টারটা ঢুকে বসে আছে, তার উপর দিয়ে ডিঙিয়ে নিয়ে গিয়ে আমি এখানে রেখেছি, ওটা দেখতে ভালো লাগবে না। তাহলে আমি কি করব, এই আরসিকে এইখান থেকে খুলে এনে আমি এইখানটা লাগিয়ে দেবো। তাহলে কি হলো, মাথার এইখানটা টার্মিনালটা জাস্ট একটা স্ট্রেট লাইন পড়ে থাকবে, দেখতে ভালো লাগবে, সেখানে আমি ভোল্টমিটার লাগিয়ে দেবো, ইজিলি আমার ছবিটা বোঝা যাবে এখন। তো সেই কাজটা করার জন্য আমি পরের স্লাইডে আরসি রেজিস্টারটাকে মাথা থেকে খুলে এনে এই সাইডে লাগিয়ে দিয়েছি দেখো। এখন তাহলে আর কোনো সমস্যাই রইলো না, আমি এখানে ইনপুটে এখানে ভোল্টমিটারটা লাগিয়ে দিচ্ছি আরেকবার। এই ইনপুট ভোল্টমিটারটা ভি ইনপুট ভিআই, সে তাহলে অ্যাকচুয়ালি কাকে মাপছে, ভিবিবি। এই জিনিসটাই তোমাকে ক্লিয়ার করে নিতে হবে আগে, যে ইনপুট হিসাবে কাকে মাপবো, আউটপুট হিসাবে কাকে মাপবো। এখন দেখো আউটপুটে আমি যদি একদম এই দরজার বাইরে একটা ভোল্টমিটার লাগিয়ে দিই এই দুটো টার্মিনালের মধ্যে, সেটাকে ভিও বলে লিখে রাখছি। ভিও অ্যাকচুয়ালি তাহলে কাকেই মাপছে, যেটা আমি চাইছিলাম। দেখো এই টার্মিনালটা মানে তো এইখানে, আর এই টার্মিনালটা মানেও তো ডিরেক্টলি এইখানে, তার মানে ও কিন্তু অ্যাকচুয়ালি মাপছে ভিসিই কেই। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমি পেয়ে গেলাম।
এখন তাহলে আর কোনো সমস্যাই নেই, আমি ইনপুটকে রেগুলেট করালে ইজিলি আউটপুটের সঙ্গে তার ভ্যারিয়েশন বুঝতে পারবো, কেন ভিসি এর ভ্যালু তো চেঞ্জ হবেই, ও কোনো সমস্যাই নেই। তো সেই ভ্যারিয়েশনটা আমরা বুঝবো, বোঝার জন্য আমি কি করব, ইনপুট এবং আউটপুট লুপে কেভিএল একবার অ্যাপ্লাই করব, দিয়ে দুটো ইকুয়েশন তৈরি করব। দেখো এটা হচ্ছে ইনপুট লুপ, এই যে এইটা পুরোটা এই বক্সটা, আর এইটা হচ্ছে আউটপুট লুপ, এই বক্সটা। অ্যাপ্লাইং কেভিএল, কেভিএল অ্যাপ্লাই করব প্রথমে আমি ইনপুটে, ইনপুটে কেভিএল অ্যাপ্লাই করি। চলো, ইনপুটের মেন যে ভোল্টেজ সোর্স সেটা কি ভিভিবি, সমান চিহ্নের ডান দিকে তাকে লিখে রাখলাম। এই যে মেন ভোল্টেজ সোর্স ভিভিবি, তার ভোল্টেজটা ড্রপ হচ্ছে কতগুলো জায়গায়, একটা হচ্ছে এই রেজিস্টারের দু প্রান্তে ড্রপ হচ্ছে, আরেকবার এইখানে বেস এমিটার জাংশনের মধ্যে ড্রপ হচ্ছে। তাহলে ভিভিবি ইকুয়াল টু আর কিছুই না, রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত, আইআর, ভি ইকুয়াল টু আইআর, তার মানে আইবিআরবি প্লাস ভিবিই, এটা একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার আমি লাগাবো আউটপুটে, আউটপুটের মেন ভোল্টেজ সোর্স ভিসিসি, এই যে ভিসিসি সে ড্রপ করছে কোথায় কোথায়, একবার ড্রপ হয়ে যাবে এই রেজিস্টারের দু প্রান্তের মধ্যে, আরেকবার ড্রপ হচ্ছে কালেক্টর এমিটারের মধ্যে। তার মানে ভিসিসি ইকুয়াল টু রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ কত, আইসিআরসি প্লাস ভিসিই, দুটো ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এইবার আমি এখানে ভি ইনপুট আর ভি আউটপুটকে ঢোকাবো। কীরকম ভাবে, ভি ইনপুট মানে কি ভিবিবি, তাহলে এই জায়গায় হচ্ছে ভি ইনপুট, আর এইখানে ভিসিইটা হচ্ছে ভি আউটপুট। তাহলে ওদের কি ইকুয়েশন আমি পাচ্ছি একটু লিখে নিই ডান দিকে। তাহলে ভি ইনপুট ইকুয়াল টু দেখতে পাচ্ছি আইবিআরবি প্লাস ভিবিই, আর এইখানে ভি আউটপুট ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি, ভি আউটপুট ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, তাহলে ভিসিসি মাইনাস আইসিআরসি। এই দুটো ইকুয়েশন নিয়েই এবার আমি ইনপুটের সঙ্গে আউটপুটের ভ্যারিয়েশন দেখব। তাহলে নেক্সট স্লাইডে আমি আবার ইকুয়েশনগুলো লিখছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে নিজেরা খাতায় লেখার চেষ্টা করবে, তাহলে একটু মুখস্থের মতো হয়ে যাবে আর কি, মনে রাখতেই তো হবে ইভেনচুয়ালি আমাকে, তো কোনো উপায় নেই। তাহলে ভি ইনপুট ইকুয়াল টু আইবিআরবি প্লাস ভিবিই, আর ভি আউটপুট মানে হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি। এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। ঠিক আছে, এবার আমি ইনপুটের সঙ্গে আউটপুটের ভ্যারিয়েশনটা দেখব। দেখার সবচেয়ে সোজা উপায় হচ্ছে গ্রাফ, গ্রাফের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। দেখো সেই কারণে আমি দুটো গ্রাফ নিলাম, গ্রাফের অ্যাক্সিস নিলাম, এই দিক বরাবর আমি ভি আউটপুট প্লট করব, এই দিক বরাবর আমি ভি ইনপুট প্লট করব। তো গ্রাফটা বোঝার জন্য শুরু করবো আমি অরিজিন থেকে, অরিজিনে দাঁড়িয়ে আছি আমি এখন, অরিজিনে দাঁড়িয়ে আছি মানে কি, এখন ভি ইনপুটের ভ্যালু এখানে কত, 0। ভি ইনপুট 0 মানে কি, অ্যাকচুয়ালি ওই মাথার ব্যাটারিটা ভিবিবি যেটা দেখিয়েছি আমি এখানে, তাহলে ওটা যদি 0 হয়ে যায় তার মানে কি, এখন আইবিও স্টার্ট হয়নি, আইবি 0 হয়ে গেছে, এবং আইবি যদি 0 হয় তাহলে আইসিও 0, কেননা মাথার ওই ব্যাটারি যতক্ষণ না এসেছিল আমি আউটপুট কারেন্ট পাচ্ছিলাম না। তাহলে দেখো আইসি যদি 0 হয়, 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি তাহলে কি পাচ্ছি, এই পার্টটা পুরো 0, তার মানে ভি আউটপুট ইকুয়াল টু ভিসিসি। তাহলে ইনপুট যখন 0, আউটপুট কিন্তু 0 নয়, আউটপুটের একটা ভ্যালু আছে ভিসিসি, সেটাকে আমি এখানে তাহলে মার্ক করে দেখালাম। ধরো এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি পয়েন্ট, ঠিক আছে। এইবার আমি ইনপুট ভোল্টেজকে ক্রমশ এবার রাইজ করাবো, এটাকে ক্রমশ বাড়াবো। ইনপুট ভোল্টেজ যদি আমি ক্রমশ বাড়াই, ঝট করে কি সঙ্গে সঙ্গে আমি আইবি এবং আইসি পেয়ে যাব, পাই কিন্তু না। এই ভোল্টেজটার মানটা বাড়াতে বাড়াতে আমাকে সার্টেন এক্সটেন্ট অবধি নিয়ে যেতে হবে, যতক্ষণ না অবধি এই যে মাঝের ডিপ্রেশন রিজিয়নগুলো যতক্ষণ না উধাও হচ্ছে, তার মানে ওদের পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে আমাকে ভাঙতে হবে, ততক্ষণ অবধি কিন্তু আমি আইবি এবং আইসি পাবো না। যতক্ষণ অবধি ডিপ্রেশন রিজিয়ন থাকবে ততক্ষণ অবধি কারেন্ট পাবো না। তাহলে কারেন্ট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ অবধি ভোল্টেজটাকে আমাকে বাড়াতেই হবে, বাড়াতেই হবে। ধরো সার্টেন এই এক্সটেন্ট অবধি আমাকে ইনপুট ভোল্টেজটা বাড়াতেই হলো। ইনপুট ভোল্টেজ অদ্দূর অবধি বাড়ানোর পর এবার আমি প্রথম আইবির ভ্যালু পেলাম, আইবির ভ্যালু পেলাম মানে এবার আইসিও পেলাম। এইবার আমি ইনপুটকে আরও ইনক্রিজ করব, আইবিও ক্রমশ ইনক্রিজেস হবে এবং আইসিও ইনক্রিজ হবে। যাই হোক, সেই পার্টটা একটু পরে বলছি। তার আগে অবধি তাহলে কি হচ্ছে, এই যে টাইমটা, এই টাইম অবধি কিন্তু আইবিটাও 0 ছিল এবং আইসিটাও 0 ছিল, তার মানে ভি আউটপুটের ভ্যালুটা ভিসিসিতে ফিক্স ছিল। তাহলে এই এতদূর অবধি যে রিজিয়নটা, এটাকে আমি একটা মার্ক করে রেখে দিচ্ছি ডটেড লাইন দিয়ে। এই এতদূর অবধি আউটপুটের ভ্যালুটা ভিসিসিতে ফিক্স, কোনো রকম তার চেঞ্জ হয়নি, এটা ফিক্স। এইবার আমি কারেন্ট যেই পাওয়া স্টার্ট করলাম, এবার আমি ইনপুটটাকে ক্রমশ রাইজ করাচ্ছি, ইনপুটটাকে আরও বাড়াচ্ছি। তাহলে কি হবে, কারেন্ট আইবি বাড়ছে এবং আইসিও বাড়ছে। তাহলে আইসি এবং আইবি যদি বাড়ে,
আইসির কথাটাই ভালো করে লক্ষ্য করো, আইসি যদি ক্রমশ বাড়ে তাহলে এইখানের এই ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই ভ্যালুটা যদি বৃদ্ধি পায় সেটা তো নেগেটিভ, তার মানে কি হলো, আলটিমেটলি ভি আউটপুটের ভ্যালুটা কি করবে, সে কমিয়ে দেবে। তাহলে রিলেশনটা কি দাঁড়ালো, ভি ইনপুটের ভ্যালু যদি ক্রমশ বাড়ানো হয়, ভি আউটপুট কি হবে, ক্রমশ কমবে। তার মানে এখান থেকে গ্রাফটা এবার ফল করা স্টার্ট করবে নিচের দিকে। ঠিক আছে, গ্রাফটা এবার নিচের দিকে নামা স্টার্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ অবধি নামবে, নামতে নামতে কি একটা পয়েন্টে জিরো হয়ে যাবে, দেখা যাক। তার মানে কি ইনপুটটাকে আমি ক্রমশ বাড়িয়ে যাচ্ছি। তাহলে ইনপুট যদি ক্রমশ বাড়ে, আইবির মানও ক্রমশ বাড়বে, ইনক্রিজ করবে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, ইনপুটকে যতক্ষণ ইচ্ছা বাড়াতে থাকো, আইবিও যতক্ষণ ইচ্ছা বাড়বে, এরকম কি বাস্তবে সম্ভব হবে না তো। তাহলে তো একটা ট্রানজিস্টার কাজে লাগিয়ে আমি ইনফাইনাইট কারেন্ট তৈরি করতে পারতাম, সে তো পসিবল না। ট্রানজিস্টারের কারেন্টের একটা লিমিট আছে, আইবির ভ্যালুর একটা লিমিট আছে, কেননা সেটা ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনের ফলে তৈরি হচ্ছে, তো ইলেকট্রন হোলের সংখ্যা তো লিমিটেড। তাহলে আইবির মানটা একটা সার্টেন টাইম পরে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আমি ইনপুটকে বাড়ালেও আইবি আর বাড়তে পারবে না, কনস্ট্যান্ট। তাহলে ইনপুট ভোল্টেজকে ধরো আমি এত দূর অব্দি বাড়িয়ে আনলাম, আইবির মান তত অব্দিই বাড়লো, তারপরে এসে কিন্তু ইনপুটকে আমি ইনক্রিজ করলেও আইবির মানটা হয়ে যাবে কনস্ট্যান্ট, আইবি আর বাড়বে না। তাহলে আইবি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আইসির মানটাও কি হবে, আইবি যতক্ষণ বাড়ছিল ততক্ষণ বাড়বে, তারপর যেই আইবি কনস্ট্যান্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে সেও কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর মাঝের রিজিয়নটা অবধি আইবিও বাড়ছিল, আইসিও বাড়ছিল, তার মানে কি এই যে ফলিংটা সেটা কিন্তু চলছিল। ঠিক আছে, এই ফলিংটা চলছিল, কিন্তু যেই আইবি কনস্ট্যান্ট হয়ে গেছে ততক্ষণ অবধি আউটপুটের ওই ফলিংটাও কিন্তু এসে থেমে যাবে ওই পয়েন্ট অবধি। তার মানে এই যে ফলটা, এই ফল ডাউনটা চলবে কতক্ষণ অবধি, এই রিজিয়ন অবধি, যতক্ষণ না অবধি আইবি কনস্ট্যান্ট পৌঁছাচ্ছে। তাহলে এই ফলিংটা হয়ে এই এতদূর অবধি এরকম স্ট্রেট লাইন গ্রাফই নামবে। ঠিক আছে, এতদূর অবধি নেবে, এবার ফলিং থেমে গেছে। তাহলে এখন আইবি কনস্ট্যান্ট হয়ে গেছে, আইবি কনস্ট্যান্ট মানে আইসি কনস্ট্যান্ট, আইসি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই পার্টটাও বাড়তে 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 কনস্ট্যান্ট হয়ে গেছে। আর এই পার্টটা বাড়তে বাড়তে কনস্ট্যান্ট হচ্ছে মানে কি এই পার্টটা কমতে কমতে কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আউটপুট ভোল্টেজটা এর পরে আর কমবে না, এইখানে এসে ফিক্স, মানে ধরো এত দূর অবধি কমেছিল, এত দূর অবধি কমার পর এইখানে এসে সেটা ফিক্স, এর কমে আর নামবে না। তাহলে এইখান থেকে এবার গ্রাফটা এরকম আবার স্ট্রেট লাইন দিয়ে শুরু চলে যাবে। তার মানে কি এখন আমি ইনপুটকে ক্রমশ যদি বাড়াইও তাতেও গ্রাফের কোনো রকম ফলিং নেই, কেননা কারেন্ট তো কনস্ট্যান্ট। তাহলে এই পার্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার গ্রাফ। এইবার গ্রাফ থেকে আমি বোঝার চেষ্টা করবো এটা সুইচ কেন বলছি এটাকে। দেখো তিনটে রিজিয়ন দেখতে পাচ্ছ, ডটের রিজিয়ন তিনটে। তাহলে যে প্রথম রিজিয়নটা, এই প্রথম রিজিয়নটাকে এবার ভালো করে বোঝো। এই রিজিয়নে আমি কি দেখতে পাচ্ছি, যতক্ষণ অবধি ভোল্টেজটা এই রিজিয়নের মধ্যে আছে ততক্ষণ অবধি কিন্তু আইবি জিরো এবং আইসি জিরো এবং ভিও কনস্ট্যান্ট। আইবি এবং আইসি জিরো মানে কি ট্রানজিস্টার আদৌ কোনো কাজ করছেই না, ও সুইচ অফ কন্ডিশনে আছে। তার মানে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা অ্যাকচুয়ালি তাহলে কোন রিজিয়ন, এটাই হচ্ছে আমার কাট অফ রিজিয়ন। এটা হচ্ছে কাট অফ রিজিয়ন। এইবার দেখো একদম যে এন্ড রিজিয়নটা, এইখানে এসে কি হয়ে গেল, কারেন্ট দুটোর ভ্যালুই কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে কারেন্ট স্যাচুরেশনে পৌঁছে গেছে, এর বেশি আরো বাড়ছে না এবং ফলিংটাও থেমে গেছে। তার মানে এই যে রিজিয়নটা, এটা তাহলে কোন রিজিয়ন, এটা তো বুঝতেই পারছো কোন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন। এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ওকে, আর পড়ে রইল মাঝখানের এই রিজিয়নটা। মাঝখানের এই রিজিয়নটা তাহলে অ্যাকচুয়ালি কি, এখানে আমি কারেন্টের ভ্যালুও পাচ্ছিলাম, ভোল্টেজেরও রেগুলেশন দেখতে পাচ্ছিলাম, মানে ট্রানজিস্টার অ্যাকচুয়ালি এই জায়গাটায় ভালো রকম ভাবে কাজ করছিল। তাহলে এই রিজিয়নটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে তিনটে রিজিয়ন এখানেও আমরা দেখতে পেয়ে গেলাম। তাহলে সুইচ কেন বলছি এটাকে, এই যে কাট অফ রিজিয়নে যতক্ষণ অবধি ট্রানজিস্টারটা আছে, তার মানে এইখান থেকে এত দূর অবধি টাইমটা ট্রানজিস্টার অ্যাকচুয়ালি কি সুইচ অফ। এরপরে যেই অ্যাক্টিভ রিজিয়নে ঢুকে গেল ট্রানজিস্টার, তার মানে এরপর থেকে কন্টিনিউয়াসলি সেটা কি সুইচ অন। এখানে আমি কারেন্টও পাচ্ছি, সবই পাচ্ছি। তার মানে এই যে মাঝের রিজিয়নটা, তার আগে অবধি ট্রানজিস্টার সুইচ অফ, এরপরে সুইচ অন। এবার দেখো এর পরের পুরো রিজিয়নটাকে আমি সুইচ অন বলছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি প্রপারভাবে সুইচ অন এই জায়গাটাকেই বলতে পারবো। স্যাচুরেশন রিজিয়নে আসার পরে দেখো কারেন্টের মানটা কিন্তু থেমে গেছে। কারেন্টের মান যদি থেমে যায় তার মানে ট্রানজিস্টার এক প্রকার দেখতে গেলে কিন্তু এইখানে এসে ডেড কন্ডিশনে চলে গেছে, আবার তার কোনো ভ্যারিয়েশনই নেই। তার মানে আবার ধরা যেতে পারে এই পার্টটা এক ধরনের কিন্তু অফ স্টেট,
কারেন্টের মানটা পাচ্ছি ঠিকই, কিন্তু কনস্ট্যান্ট, কোনো রকম ভ্যারিয়েশন নেই, কোনো ইনক্রিমেন্টও নেই, ডিক্রিমেন্টও নেই। তার মানে এই জায়গাটাকে ডেড কন্ডিশন বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি তাহলে ট্রানজিস্টার অন আছে কি মাঝখানের এই জায়গাটা অ্যাক্টিভ রিজিয়ানে, এটাও অফ, এটাও এক ধরনের অফই বলা যেতে পারে। এইখান থেকে বোর্ড এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ট্রানজিস্টার কোন রিজিয়ান থেকে কোন রিজিয়ানের মধ্যে সুইচ হিসেবে তাহলে কাজ করে। তাহলে ট্রানজিস্টার অ্যাক্টস অ্যাজ এ সুইচ বিটুইন কাট অফ অ্যান্ড স্যাচুরেশন রিজিয়ন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে ট্রানজিস্টার অ্যাকচুয়ালি সুইচ হিসেবে কাজ করে কাট অফ এবং স্যাচুরেশন রিজিয়নের মধ্যে। এই ছিল আমাদের নর্মাল ডায়াগ্রাম। কিন্তু এই ডায়াগ্রামটাকে আরেকটু ডিটেলে যদি আমি বুঝি, তাহলে একটা সমস্যার কথা এখানে বলতে হবে। সেটা কি? আমি এখানে বললাম তোমাকে ইনপুট ভোল্টেজটাকে ক্রমশ যদি রাইজ করে, একটা সার্টেন টাইম পরে গিয়ে আইবির মানটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আইসির মানটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। কেন হয় না জানো? কেননা ওই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো ছিল না, যাদের জন্য আমি একটা হালকা কারেন্ট সবসময় পাচ্ছিলাম, যেটাকে আমি কি নাম দিয়েছিলাম? লিকেজ কারেন্ট। তাহলে ওই যে লিকেজ কারেন্টটা ছিল, ওই লিকেজ কারেন্টের জন্য কিন্তু আইবির মানটা এই রিজিয়ানে এসেও সামান্য সামান্য বাড়বে, অল্প অল্প কারেন্ট কিন্তু আমি পাবো। তাহলে ওই যে সামান্য আইবি কারেন্ট পাচ্ছি, তার ফলে সামান্য আইসি কারেন্টও আমি পাচ্ছি। তাহলে আইসির যে সামান্য রাইজটা হবে, তার ফলে ভিসিসি কি এইখানে এসে কমতে কমতে কনস্ট্যান্ট হবে? হবে কিন্তু না। এই যে দেখো, এখানে সামান্য যদি রাইজ হয়, এখানেও কিন্তু ফলিংটা ক্রমশ চলতে থাকবে। তাহলে ফলিং যদি চলতে থাকে, গ্রাফটা এর নিচে নামবে ক্রমশ, নামতে নামতে একটা টাইম আসবে যেখানে এসে গ্রাফটা পুরোপুরি এক শকের সঙ্গে ঠেকে যাবে। তখন গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতে তাহলে কিরকম হবে? কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা কিন্তু এই গ্রাফটাই দেখতে পাবে। এইখানে তাহলে ভিও, এখানে ভিআই, গ্রাফটা তখন কি হবে? নিচে নেমে এসে পুরোপুরি এক্স অক্ষের সঙ্গে ঠেকে যাবে। প্রপার গ্রাফটা দেখতে হবে এই রকম। তখন কিন্তু আমরা এইখানে যে অফ রিজিয়নটা, সেখানেও কিন্তু প্রপার স্ট্রেট লাইন গ্রাফ পাবো না। ওই লিকেজ কারেন্টের জন্য এখানেও কিন্তু আইবির মান ক্রমশ ক্রমশ বাড়ছে, তো একটু একটু হলেও বাড়ছে, যার ফলে ভিসিসি কিন্তু এইখানটাতেও কমা স্টার্ট হয়ে যাবে অলরেডি। মানে গ্রাফটা দেখতে কিরকম লাগবে? ধরো এইটা হচ্ছে আমার কাট অফ রিজিয়নটা ছিল, এইটা হচ্ছে আমার স্যাচুরেশন রিজিয়ন। গ্রাফটা কিন্তু এইখান থেকেই অলরেডি নিচের দিকে নামা স্টার্ট করে দেবে, এই এরকম ভাবে এসে ঠেকে যাবে। ঠিক আছে, তাহলে পেছনের এই রিজিয়নটা প্রপার স্ট্রেট লাইন নয়, এখান থেকেও হালকা ফলিং হচ্ছে, এটা হচ্ছে কাট অফ রিজিয়নটা। আর এইখানে স্যাচুরেশন রিজিয়নটা, স্যাচুরেশন কিন্তু প্রপার স্যাচুরেশন নয়, ওইখানে গিয়ে একটা টাইম পরে গিয়ে জিরো হয়ে যায়। আর মাঝখানে যেমন অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভই আছে। তাহলে অ্যাকচুয়ালি যে সুইচের গ্রাফটা, সেই গ্রাফটা মানে আইডিয়াল কেস হলে এইটা যেটা আমি দেখালাম। আর যদি রিয়েল কেস আমি ধরি, মানে লিকেজ কারেন্ট আছে, তখন কিন্তু এই ছবিটা, কম্পিটিটিভের ক্ষেত্রে এই ছবিটাই আমরা দেখতে পাই। তাহলে তিনটে রিজিয়ন, এটা 1 নম্বর রিজিয়ন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। কোন রিজিয়নটা কি সেটা কিন্তু এমসিকিউ এর একটা প্রবলেম আসে। তাহলে প্রথমটা 1 নম্বর রিজিয়ন হচ্ছে কাট অফ, 2 নম্বর অ্যাক্টিভ, 3 নম্বর স্যাচুরেশন। এইভাবে ট্রানজিস্টার একটা সুইচ হিসাবে কাজ করে। এর পরের ভিডিওতে আমরা দেখব ট্রানজিস্টার কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে, সেই নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে।